আমি সুস্মিতা, বয়স 28 বছর। একটা মেডিকেল কলেজের সার্জন ডাক্তার হিসেবে কর্মরত আছি। বছর দুয়েক আগে বিয়ে করলেও সন্তান নেইনি এখনো। আমি আজ তোমাদের বলবো আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েক বছর আগের একটি ঘটনার কথা। তখন আমি মেডিকেল কলেজের লেকচারার। একদিন ক্লাস নিতে নিতে দেরি হয়ে গেল। এমনিতে বিকাল 6টায় বাসায় ফিরে, কিন্তু সেদিন জরুরি মিটিং থাকায় ক্লাস দেরিতে শুরু হয়েছে। যখন শেষ করলাম তখন বাইরে আবছা আলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে। ক্লাস শেষে অনেক ক্লান্ত লাগছিল আমার। অন্যদিন কলিগদের সাথে কথা বলতে বলতে যাই, কিন্তু আজ দেরি হয়ে যাওয়ায় কলিগদের সবাই চলে গেছে। আমার অফিস কলেজের ক্যাম্পাসের এক কর্নারে চেঞ্জিং রুমে। ড্রেস চেঞ্জ রুমের দিকে যেতে যেতে দেখলাম আজ কলেজ অনেকটাই ফাঁকা। করিডোরের একদম অন্য প্রান্তে রিসিপশনিস্ট মেয়েটি ও কিছু নার্সের দল ছাড়া কেউই নেই। আমার পায়ের শব্দ ওরা আমাকে অভিবাদন জানালো। উত্তরে আমি মৃদু হেসে রুমে ঢুকলাম। ব্যাগটা ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অবশেষে শান্তি মিলল। মনে মনে ভাবলাম এখন ফ্রেশ হয়ে নেই, তারপর বাসায় যাব। অ্যাপ্রনটা খুলে বাথরুমের ড্রেস চেঞ্জ করছিলাম। হঠাৎ শুনতে পেলাম দরজাটা খুলে আবার বন্ধ হয়ে গেল। আমি কিছু বলতে যাব এমন সময় হুট করে বাথরুমের দরজাটাও খুলে গেল। আমি তখন অপ্রস্তুত হয়ে সরে গিয়ে নিজেকে তোয়ালে দিয়ে ঢাকলাম। আমি ভাবতেও পারিনি কেউ এভাবে আমার রুমে প্রবেশ করবে। দেখলাম ঝাড়ু হাতে নিয়ে একজন লোক ঢুকতে গিয়েই থমকে গেল। আমি ওকে চিনতে পারলাম। ওর নাম সন্তুদেব। সন্তু আমাদের কলেজের সুইপার। খানিকটা পেটে এবং মধ্যবয়স্ক একজন পুরুষ। এর আগে ওর সাথে আমার টুকটাক কথা হয়েছে। আমার 5-4 মাস খেটে দিয়েছে। আমি ওকে বিরক্ত হয়ে বললাম, এই কি ব্যাপার, হঠাৎ করে ভেতরে ঢুকলে কেন? আমার কথা শুনে সন্তু দেবনের মুখ হা হয়ে গেল। ও আমতা আমতা করে আমাকে বলল, আমি ভেবেছি আপনি রুমে নেই, তাই রুম পরিষ্কার করতে এসেছিলাম। অন্যদিন তো এই সময় থাকেন না। আমি বুঝতে পারি নাই ম্যাডাম। আমিও বুঝতে পারলাম ও আমার রুমে থাকার কথা জানতো না, তাই বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। ও চলে যাচ্ছিল, এমন সময় ঘটল দুর্ঘটনাটা। আমি দরজা বন্ধ করতে যাব, তখনই তোয়ালাটা পড়ে গেল। সন্তু বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। এই অবস্থায় আমি খুবই অপ্রস্তুত হয়ে পড়লাম। আমি সন্তুকে একটু ধমক দিয়ে বললাম, হা করে কি দেখছো, চলে যাও। ও থতমত খেয়ে বলল, কিছু না ম্যাডাম, আমি যাই। আমি ওর ভাবভঙ্গিতে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। দেখলাম ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু ও দরজা পর্যন্ত যাবার আগে বাইরে পায়ের শব্দ এলো। কে যেন এদিকে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, তাই ওকে বললাম, সন্তু তুমি চলে যাও, না হলে মানুষ খারাপ কিছু মনে করে ফেলবে, আমার মান সম্মান চলে যাবে। সন্তু আমাকে বলল, ম্যাডাম এখন বের হলে সবাই দেখে ফেলবে, আসেন আমরা দ্রুত খাটের নিচে লুকাই। আমার মাথা কাজ করছিল না, তাই ওর কথা মতো খাটের নিচে ঢুকে গেলাম। সন্তু ঢুকে আমার উপর উঠে পড়লো। আমি অবাক হয়ে গেলাম, গলা নামিয়ে বললাম, এসব কি করছো? সন্তু ফিসফিস করে বলল, ম্যাডাম এই জায়গাটা ছোট, আমি পাশে শুলে আমাকে দেখা যাবে। আমি ভেবে দেখলাম ও ঠিকই বলেছে, তাই আমরা চুপ করে রইলাম। বাইরে কথা হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। সন্তু বলল, ম্যাডাম এখন দরজার বাইরে গার্ড দিচ্ছে, গার্ড চলে গেলে উঠতে হবে। মনে মনে ভাবলাম, ভালো বিপদে পড়লাম তো। সন্তু আমার গায়ে সেটে আছে, আমার গায়ে একটা পাতলা চাদর। বুঝতে পেলাম দরজাটা কেউ চাপিয়ে দিচ্ছে। সন্তু মৃদু স্বরে আমাকে বলল, চুপ করে থাকেন ম্যাডাম। ওর কথা শুনে আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। খাটের নিচ দিয়ে দেখলাম একটা মেয়ে নার্স বাথরুমে ঢুকছে। ও খাটের নিচে এভাবে আমাদের পেলে কি কেলেঙ্কারি হবে ভাবতেই আমার গলা শুকিয়ে গেল। কিন্তু সন্তু বোধ হয় আমার মনের কথা বুঝতে পেরেছিল, তাই ও আমার মুখ চেপে অভয় দিল। ভাগ্য ভালো মেয়েটি আমাদের দেখতে পেল না। একটু পর রুম তালা দিয়ে চলে গেল। আমি যেন অথৈ সাগরে পড়লাম। এখন কি করা উচিত আমি কিছুই ভাবতে পারলাম না। সন্তু আমাকে বলল, ম্যাডাম রুম তো তালা দিয়ে গেল, মনে হচ্ছে আজ রাত আমাদের এখানেই থাকতে হবে। আমি বললাম, আচ্ছা ফ্যাসাদে পড়লাম তো। কোনো উপায় না পেয়ে আমি সন্তুকে বললাম, আচ্ছা কি করা যাবে, তুমি এখন ওঠো তাহলে। কিন্তু সন্তু চুপ করে থাকলো, উঠলো না। আমি বললাম, কি হলো, উঠছো না যে? সন্তু বলল, ম্যাডাম এখন পুরোপুরি সন্ধ্যাও হয়নি, এতক্ষণ সময় কাটানো খুব মুশকিল হয়ে যাবে। আমি বললাম, তো কি বলতে চাইছো? ও বলল, কাল সকালে খাটের তোষক পরিবর্তন করতে আসবে, তখন আমরা এমনিতেও ধরা পড়ে যাব। সবাই বাজে জিনিস সন্দেহ করবে, তাই আসুন মানুষ যেটা সন্দেহ করবে সেটা আমরা করেই ফেলি,
না করলেও তো আমাদের কেউ বিশ্বাস করবে না। ওর এই প্রস্তাব শুনে আমি কিছুটা বিরক্ত হলাম। আমি ওকে বললাম, এসব কি যাতা বলছো? পূর্ণ চাউনিতে সন্তু ওর এক হাত দিয়ে আমার ফুলগুলোতে হাত বোলাতে লাগলো। আমি ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু কিছুই বললাম না। ও আরো সাহস পেয়ে হাতের কাজ করতে শুরু করলো। আমি কিছুটা রেগে বললাম, এই কার সাথে কি করছো? ছাড়ো বলছি। কিন্তু কে শোনে কার কথা? ও থামলো না। সন্তু আমাকে অনুনয় করতে লাগলো। আসলে বাইরে রাগার ভান করলেও আমি খুব একটা বাধা দিচ্ছিলাম না। অন্যদিকে একজন মেথরের সাথে খেলতে মন সাড়া দিচ্ছিল না। কিছুক্ষণ পর সন্তু আমাকে বলল, ম্যাডাম আসুন না, মজা পাবেন, রাজি হয়ে যান। রাজি না হলে আমি এখনই থেমে যাব। জোর করে কিছু করব না, সময় কাটানোর জন্যই বললাম। এখন বাকিটা আপনার ইচ্ছা। আমি ভেবে দেখলাম কথা মন্দ কিছু বলেনি সন্তু। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে ওর মুখটা খুশিতে ভরে গেল। ও আমাকে বলল, তাহলে চলুন। এরপর আমরা খাটের নিচ থেকে বের হলাম। ও বলল, ম্যাডাম কলা খান। আমি খাবার জন্য রেডি হলাম। ওর পেটে পুরিয়ালা ওর রুক্ষ কালো, মাথার সামনে টাক পড়েছে। না জানি কতদিন ভালো করে গা ধয়নি, তাই আমি মানিয়ে নিলাম। একটু পর আস্তে আস্তে আমি খেতে শুরু করলাম। তারপর আর দেরি না করে আমি সন্তুর সাথে খেলা শুরু করে দিলাম। সন্তু প্রথমবারেই মন খুলে খেললো। আমি ওর খেলায় খুশি হয়ে সেই রাতে মোট 4বার খেলার সুযোগ দিলাম। সন্তু আমার প্রতি খুশি হয়ে আমাকে বলল, খুব শান্তি পেলাম ম্যাডাম, আপনার মতো সুন্দরীর সাথে খেলতে পেয়ে। আমার বউ এত ভালো পারে না। ওর কথা শুনে আমি হেসে ফেললাম। খেলার পরে আমার মধ্যে সংকোচ কিছুটা কাটতে শুরু করলো। রাত 12টা নাগাদ আমার বর অবশ্য আমাকে কল দিয়ে জানতে চাইলো আমার অবস্থানের কথা। আমি ওকে বললাম, আজ বাসায় ফিরতে পারবো না, ইমার্জেন্সি নাইট ডেলিভারি করতে হবে। পরের দিনের কথা, সারা রাত খেলার পর ক্লান্ত ছিলাম দুজনেই। তবু আমরা প্রায় সারা রাত ঘুমাইনি বললেই চলে। তাই খুব সকালবেলা দরজায় তালা খোলার শব্দ শুনেই আমি আর সন্তু বাথরুমে গিয়ে ঢুকে পড়ি। আর আমি বাথরুম থেকে বের হয়ে আসি। যে পরিচারিকা এসেছিল তাকে চা আনতে বাইরে পাঠিয়ে দেই। এই সুযোগে সন্তু বেরিয়ে চলে যায়। সেদিনের পর থেকে অবশ্য সন্তুর সাথে আমার আর কোনো দিনও খেলা হয়নি। আমার নাম অর্পিতা। আমি অতি সাধারণ মানুষের একজন বউ। আমার স্বামীর নাম অঞ্জন দাস। বয়স 45 হবে। সে বড় একটা ব্যাংকে চাকরি করে। জেলার বাইরে পোস্টিং, তাই বাড়িতে থাকে না। ছুটিতে তার বাড়ি আসা হয়। ছুটি শেষ হলে আবারও চাকরিতে জয়েন হতে হয়। যাই হোক, আমাদের একমাত্র ছেলের নাম সৌরভ। সে এবার ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার দেবে। তার বয়স 21। আমরা বর্ধমান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে একটি মফস্বল শহরে থাকি। সারাদিন রান্না আর সংসারের কাজ ছাড়া তেমন কাজ নেই। তাই টাইম পাস করার জন্য আমার এক সময়ের এক স্কুল বান্ধবী সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ব্রাউজিং করতে বলে। এখন এতেই আমার বেশ সময় কেটে যায়। এসবের সুবাদে কিছু নতুন বান্ধবীও তৈরি হয়েছে। তারা আমাদের বাড়িতে আসে, আমিও তাদের বাড়ি যাই। মাঝে মাঝে ছেলেকে সঙ্গে নিয়েই যাই। এছাড়াও কখনো কখনো আমাদের দু একজন রিলেটিভ আসে, তখন আমার বেশ ভালো লাগে। এদের কেউ কেউ এসে আমাদের বাড়িতে এসে 2-1 দিন থাকে। তবে এদের মধ্যে আমার এক ননদ আর এক বৌদি বেশি থাকে। ওদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, বন্ধুরা। আর একটা কথা যেটা বলা হয়নি, আমার বরের সাথে খেলা কম হলেও আমাদের সম্পর্ক খুবই ভালো। যাক, আমার এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কয়েকটি ভালো বান্ধবী হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন খুব বিশ্বস্ত, আবার কেউ আছে একটু অন্যরকম। তবে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বেশ কিছু জিনিস শিখলাম। বিভিন্ন ওয়েব পেজে গল্প পড়া শুরু করি। আমি জানি না এই গল্পগুলোর কতটা সত্যি। সত্য মিথ্যা বিচার করতে করতে আমার নিজের সাথে এরকম ঘটনা ঘটে গেল। যেহেতু আমাদের বাড়ি বর্ধমান শহর থেকে কিছু দূরে, তাই যেসব রিলেটিভদের বাড়ি অন্য জেলাতে বা বর্ধমান থেকে অনেক দূরে, শহরে যখন কোনো আত্মীয় কোনো কাজে আসে তখন তারা এখানে এসে থাকে। আমাদের বাড়িতে দুটো ঘর, একটাতে আমি থাকি আরেকটাতে ছেলে থাকে। কিছুদিন হলো আমাদের বাড়িতে আমার ননদ এসেছে ডাক্তার দেখানোর জন্য। আমার ননদের স্বামী এসে একদিন থেকে ননদকে রেখে চলে যায়। আমার এই ননদ বয়সে আমার থেকে ছোট। ওদের একটা মেয়ে আছে, সে এবারে মাধ্যমিক দিয়েছে। ওদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সব রকম কথা হয়। যাক, পরদিন আমি ননদকে নিয়ে ডাক্তার দেখাতে এলাম। এর মধ্যে কিভাবে যেন আমার ঠান্ডা লেগে যাওয়ার ফলে বেশ কাশি হচ্ছিল।
সেই কারণে আমি ফার্মেসি থেকে কাশির ওষুধ চেয়ে নিলাম। তো রাতে ওষুধ খেয়ে ননদকে সাথে নিয়ে ঘুমোতে গেলাম। পরদিন কাশি একটু কম ছিল, তাই রাতে শুধু ওষুধ খেতে ভুলে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন আমি নাইট ল্যাম্পের আলোয় দেখলাম আমার পাশে ননদ নেই। ওদিকে আমার পাশে ছেলের ঘর থেকে কিসের জন্য একটা ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। আমি আস্তে করে ছেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা চাপানো ছিল। আমি ছেলের ঘর থেকে ননদের গলার আওয়াজ পেয়ে আস্তে করে দরজাটা সরিয়ে দিয়ে যা দেখলাম, তাতে আমি স্ট্যাচু হয়ে গেলাম। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি দেখলাম আমার ছেলে তার পিসির মাঠের ওপরে আছে, তবে ননদের গায়ে একটা সুতো পর্যন্ত নেই, শুধু কয়েকটা গায়ের গহনা ছাড়া। মানে শাখা, গলার হার, চুড়ি, দুল এসব শুধু আছে। ননদ ফিসফিস করে বলছে, আস্তে চাপো, ব্যথা লাগে তো। ছেলে কোনো কথা না বলে সে তার কাজ করেই যাচ্ছে। আমার ছেলে সৌরভের সাথে ননদের কোনো জড়তা নেই, তাই সে নিজেই সৌরভকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাই আমি থমকে গেলাম। সৌরভ বলল, পিসিমণি তুমি কোনো চিন্তা করো না। তখন ননদ বলল, এটা কি সৌরভ? এটা তো দেখছি আস্ত একটা তাল গাছ। তোমার পিসে মশাই এর থেকেও দুগুণ বড় হবে তোমার খেলোয়াড়। সৌরভ বলল, কি পিসিমণি, পছন্দ হয়েছে তো? ননদ বলল, হবে না আবার? এমন খেলোয়াড় বাপের জন্মেও দেখিনি। সৌরভ বলল, চিন্তা করো না পিসিমণি, একটু পরেই এর খেলা দেখতে পারবে। দেখলাম আমার ননদ কেমন যেন শিউরে উঠল। এভাবে কিছুক্ষণ চলার পর ননদ বলল, সৌরভ আরো জোরে জোরে। বুঝলাম, ননদের এবার হবে। এভাবে চলতে থাকলো তাদের খেলা। এদিকে দরজায় দাঁড়িয়ে থেকে ওদের এই কাণ্ড দেখে আমার মাঝেও কেমন যেন শুরু হলো। এভাবে কিছুক্ষণ চলার পর ওদিকে ননদ বলল, কিরে, তোর হবে কখন? আমার তো আরেকবার হবার সময় চলে এলো। তখন ননদ বলল, কেন? ছেলে বলল, তাহলে আমি বেশি মজা পাবো। আরো বেশি কিছুক্ষণ পর ওদের সময় ঘনিয়ে এসেছে। এক সময় জোরে জোরে খেলে দুজনেই একদম থেমে গেল। এদিকে পরম মমতায় হাত বোলাতে বোলাতে ননদ ফিসফিসিয়ে বলল, আহ, আজকে আরাম পেলাম রে। আমি আর এখানে এক মুহূর্তও দাঁড়ালাম না। খুব দ্রুত ওখান থেকে চলে এসে নিজের ঘরে এসে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। ননদ কখন যে ঘরে এসে শুয়ে পড়ছিল জানি না। সকালে আমরা সবাই নর্মাল কথা বলতে থাকলাম প্রতিদিনের মতো। আজ সকালে স্বাভাবিকভাবে ছেলেকে খেতে দিলাম, এরপর সে বাইরে চলে গেল। ননদকে দেখলাম বেশ ফুরফুরে মেজাজে আছে, চেহারায় সুখের হাসি। রাতে আমার ছেলেকে খেলা দিয়ে বেশ মজা নিয়েছে। এর মধ্যেই ননদর স্বামীর ফোন করে বলল সে পরের শনিবারে আসবে। সারাদিন কাজকর্ম আমার দিন কেটে গেল। আমি রাতে খাওয়ার পর কাশির ওষুধ খাচ্ছিলাম, তা দেখে ননদ আমার দিকে তাকিয়ে মিচকি হাসছে। আমি কোনো কথা না বলে মনে মনে বললাম, হাসবেই তো, এই ওষুধ খেলে আমি গভীর ঘুমে হারিয়ে যাব। আমি বিছানায় এসে কখন ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। গত রাতের মতো আজকেও হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আজও কিছু একটা হচ্ছে, তাই পা টিপে টিপে বের হলাম। ছেলের ঘরের অনুজ্জ্বল আলোতে দেখলাম তো আমার ছেলে সৌরভ আর ননদ হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন লজ্জায় ওখান থেকে আমার রুমে চলে আসলাম। আমার পেছনে পেছনে ওরাও আমার রুমে এলো। আমি অর্চি সাহা। সিফাত আজ রাতে দেরি করে ঘুমাবে, সবসময় তাই হয়, আজও তার ব্যতিক্রম নয়। তাছাড়া কাল তার পরীক্ষা, তাই সে আজ অনেক রাত অব্দি পড়াশোনা করবে। অনেকক্ষণ পড়ার পর ওর জল তেষ্টা পেল। সে তার তৃষ্ণা মেটাতে ডাইনিং রুমে গেল। পাশেই তার বড় বোন সুবর্ণার রুম। ওর বোনের রুম থেকে অস্পষ্ট শব্দ আসছে। সিফাত কিছুটা কৌতূহল হয়ে উঠলেও ওর কেন জানি ব্যাপারটা ভালো লাগছে না। বেশ কয়েকদিন ধরেই ওর বোনের চালচলন কেমন যেন উগ্র হয়ে গেছে। সুবর্ণা যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে তাও সিফাত জেনেছে। সুবর্ণা এবং তার বান্ধবীদের কথোপকথন থেকে সে এটা বুঝতে পেরেছে। এখন জামা কাপড়ও উগ্র ধাঁচের ব্যবহার করে, ফ্যাশনের শেষ নেই। যাই হোক, আসল ঘটনায় ফিরে যাই। সিফাত ভাবলো বোনের ব্যাপারটিকে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ, আপুর রুমে উকি মারতেই হবে। এটা বলা যত সোজা, সিফাতের জন্য করা ততই কঠিন। সে চিন্তা করতে লাগলো কিভাবে দেখা যায়। হঠাৎ তার মনে পড়লো আপুর রুমের দরজা লাগানো না, একটু খোলা আছে, তা দিয়ে ভেতরে উকি দেওয়া যাবে হালকা। তাই সিফাত অতি সাবধানে সুবর্ণার রুমের দরজার কাছে এলো, যাতে কোনো শব্দ না হয়। আস্তে আস্তে পা ফেলে আসতে লাগলো। সিফাত যেন কোনো কাকপক্ষীয় টের না পায়। সিফাত খুব সাবধানে উকি দিতে বেশ অবাক হয়ে গেল। লাবণী সিফাতের বড় বোন।
বিছানার একপাশে বসে আছে। আসল ব্যাপারটি হলো তার গায়ে একটা সুতোও নেই, সম্পূর্ণ উন্মুক্ত। বাম হাতটা খেলার মাঠের গর্ত দিয়ে ডলছে, কানে হেডফোন, দৃষ্টি ল্যাপটপে। ওয়েবক্যাম দিয়ে ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। অল্প আলোতে বেশ বোঝা যাচ্ছে যে সুবর্ণার গায়ে হালকা হালকা ঘাম। ল্যাপটপের স্ক্রিনের ছেলেটিও আপুর মতো খেলোয়াড় নাড়াচ্ছে। সুবর্ণা দেখতে অনেক ফর্সা। সিফাত আগেই খেয়াল করেছে তার বোনের ফিগার বেশ সুন্দর, কিন্তু কখনো সে নজর দেয়নি। নিজের বোনের এই কর্ম দেখে সিফাতের খারাপ লাগার বদলে উল্টা ভালো লাগতে লাগলো। সুবর্ণার ভিডিও কল শেষ পর্যায়ে টিকে গেল, কেননা সে অনবরত তার আঙুল নাড়াচ্ছে আর এর সাথে নানা রকম সাউন্ড হচ্ছে। সুবর্ণার এই অবস্থা দেখে আর দরজায় দাঁড়িয়ে না থেকে সিফাত তার নিজের রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, ছটফট করতে লাগলো। যাই হোক, পরের দিন সকাল সকাল সিফাত উঠে গেল। তাড়াতাড়ি গোসল শেষ করে বেরিয়ে গেল কলেজে। সিফাত কয়দিন ধরে ওর বড় বোনকে নজর রাখতে লাগলো। সিফাতের নয়নে স্বপ্নে শুধুই সুবর্ণাকে নিয়ে চিন্তা ভাবনা। এই কয়েকদিনে সুবর্ণাকে আরো বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে দেখেছে সিফাত। এখন সুবর্ণার কথা ভেবে সারাদিনই ওর খেলোয়াড় তালগাছ হতে থাকে। সুযোগ পেলেই বড় বোনের রুমে যাওয়া, বিভিন্ন কায়দায় সুবর্ণার গায়ে হাত দেওয়া। এর মধ্যেই সুবর্ণার বয়ফ্রেন্ডকে তার চিনতে পেরেছে সিফাত। সে ছেলের নাম সোহান। এলাকার সবাই ওকে ভদ্র ছেলে হিসেবেই চেনে। সে এলাকার অত্যন্ত প্রভাবশালী, এডুকেটেড এবং ধনী ফ্যামিলির ছেলে সোহান ভাই। দেশের সেরা ভার্সিটির সেরা ছাত্র সোহান ভাই, কিন্তু প্লেবয় হিসেবে বেশ খ্যাত তিনি। এই কথাটা অবশ্যই এলাকার ছেলেমেয়েরা জানে, অভিভাবকরা কিছুই জানে না। সুবর্ণার বন্ধু হিসেবে সোহান ভাই ইদানিং নিয়মিত সিফাতের বাসায়ও আসে, কিন্তু সিফাতের বাবা মা কিছু বলে না। ওনারাও বুঝতে পেরেছে সুবর্ণা আর সোহানের সম্পর্কে, কিন্তু কিছু বলছে না। এত ভালো পাত্রকে হারাতে চায় না সুবর্ণার বাবা মা। একদিন সিফাত জানতে পারলো বাসায় সুবর্ণা একা থাকলে নাকি সোহান সিফাতের বাড়িতে আসে, কিন্তু সিফাত তা কখনো দেখেনি। তাই সিফাত টোপে টোপে রইল কবে আবার সোহান আসে আর এসে কি করে তা লুকিয়ে দেখার জন্য। শেষ পর্যন্ত সিফাতের মনের ইচ্ছা পূরণ পেল। একদিন সুবর্ণার ফোনের কথা শুনে সিফাত বুঝলো আগামীকাল সোহান ভাই আসবে। ওই দিন আবার সুবর্ণার বাসায় কেউ থাকবে না। সিফাত নিশ্চিত কিছু একটা হবেই। সিফাত ওই দিন তাড়াতাড়ি কলেজ থেকে এসে পড়লো। ডুপ্লিকেট চাবি নিয়েছে আগেই। সিফাত জেনেছে সোহান ভাই এই টাইমে ওদের বাসায় আছে। সিফাত খুব সাবধানে ওদের দরজার সামনে এলো। কান পেতে শুনলো কেউ আছে কিনা। কেউ থাকলে নিশ্চয়ই সাউন্ড হতো। সে শিওর হয়ে আস্তে আস্তে চাবিটা দিয়ে দরজা খুললো। তারপর খুবই আস্তে আস্তে ওর বোনের রুমের সামনে যাচ্ছে। ভেতর থেকে সাউন্ড আসছে, কিন্তু দরজা লাগানো ছিল। রুমের বারান্দার একটা জানালা আছে, তাই সে খুব সাবধানে জানালার কাছে এলো। জানালার পর্দাটা সরাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সিফাতের মনটা চাচ্ছে এখনই গিয়ে তার বোনের মাঠে খেলোয়াড় নামিয়ে দিতে, কিন্তু সাহস পায় না। ওদিকে সোহান ক্লান্ত হয়ে বাসায় চলে যায়। এরপর সুবর্ণা যখন বাথরুমে ফ্রেশ হতে যায়, তখন সিফাত চুপি চুপি বাসা থেকে বের হয়ে যায়। পাড়ার চায়ের দোকানে গিয়ে চা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। সন্ধ্যায় বাসে আসে। ওর বাবা মা তখনও বাড়ি ফেরেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। ফোন করে বলল ওর বাবা মা আজ আসবে না, যে কাজে গেছে সেই কাজ শেষ হয়নি। তাই বাসায় শুধু আজ সুবর্ণ আর সিফাত। রাতের খাবার খেয়ে বাসার মেইন দরজা ভালো করে লাগিয়ে দিয়ে তারা নিজেদের রুমে গেল। সিফাত রুমে গিয়ে প্ল্যান করতে লাগলো, যা করার আজকেই করতে হবে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। রাত প্রায় 12টা হবে। তখন সিফাত তার রুমের থেকে বের হয়ে সুবর্ণার রুমের দিকে গেল। সুবর্ণা তার রুমের দরজা না লাগিয়েই ঘুমিয়ে পড়েছে। দিনে আজ কয়েকবার সোহান ভাইয়ের সাথে খেলেছে, তাই কিছুটা ক্লান্ত হয়ে আজও দ্রুতই ঘুমিয়ে পড়েছে। এদিকে সিফাত চুপি চুপি সুবর্ণার সাথে গিয়ে বসলো। তখন সুবর্ণার গভীর ঘুমে বিভোর, আর তার পরনে পাতলা একটা জামা। দেখে বোঝা যাচ্ছে ভেতরে কিছুই পড়েনি। সুবর্ণা কোনো সারা শব্দ নেই। এভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে সুবর্ণাকে উন্মুক্ত করতে লাগলো, কিন্তু তখনও সুবর্ণা গভীর ঘুমে বিভোর ছিল। তখনই সুবর্ণা নড়ে চড়ে উঠলো, কিন্তু চোখ খুলল না। সিফাত তখন এই অবস্থায় চুপ করে থাকলো। একটু পর যখন দেখলো সুবর্ণার আর কোনো সাড়া নেই, তখন একটু একটু করে খেলা শুরু করলো। এবার সুবর্ণা জেগে গেল। সিফাতকে অপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তখন সুবর্ণা বলল, ভাই আমার, এমন কেউ বোনের সাথে করে, আমাকে ছেড়ে দে।
তখন সিফাত বলল, সোহান ভাই যদি খেলতে পারে তাহলে আমি কেন পারবো না? এ কথা শুনে সুবর্ণা চুপ হয়ে গেল। আর এই সুযোগে সিফাত গতি বাড়িয়ে দিল। একসময় সুবর্ণার ভালো লাগতে শুরু করলো, তাই আর বাধা দিল না। সুবর্ণ তখন অন্যদিকে তাকিয়ে ওর ছোট ভাইয়ের মাথায় চুলবিলি কাটতে থাকে। সেই রাতে সিফাত আর বোনকে শান্তি দিয়ে রাত শেষ করে ফেলে। আজকে শোনাবো ছেলের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। আমার নাম মাহিমা কর্মকর। আমরা থাকতাম বর্ধমানের একটি অভিজাত অঞ্চলে। আমার স্বামী প্রায় 12 বছর যাবৎ বিদেশেই পড়ে আছেন। আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 10-এ পড়তাম। বিয়ের পর আমি আমার স্বামীকে খুব ভয় পেতাম। ভয়ে আমি তার কাছেই আসতে চাইতাম না, কেননা আমার স্বামীর খেলোয়াড় ছিল বেশ লম্বা আর মোটা। স্বামীকে সহজে মাঠে কিনতে দিতে চাইতাম না। বন্ধুরা, আমার স্বামীর সাথে সহজ হতে আমার প্রায় 3 মাস সময় লেগে গেল। এরপর যখন খেলার আসল স্বাদ বুঝতে পারলাম তখন আমরা অনেক মজা করতাম। এর বছর খানিক পর আমাদের ঘর আলোকিত করে এক পুত্র সন্তানের জন্ম হলো। আমি কখনো কল্পনাও করিনি এই ছেলে বড় হয়ে একদিন আমার মাঠে তাপিয়ে বেড়াবে। যাই হোক, খুব ভালোভাবে চলতে লাগলো আমাদের সংসার জীবন। ছেলেও দিন দিন বড় হতে লাগলো। ছেলে যখন কিছুটা বড় হলো তখন আমার স্বামী বেশি আয়ের আশায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিল। প্রথম বছর আমি মানিয়ে নিলাম, আমার তেমন সমস্যা হলো না। তবে দ্বিতীয় বছর আমার চাহিদা যেন আরো বাড়তে লাগলো। কি আর করব, নিজেকে নিয়ন্ত্রণ করতে লাগলাম। 3 বছর পর আমার স্বামী ছুটি নিয়ে দেশে আসলো। দেশে এসে 4 মাস ইচ্ছা মতো আমরা অনেক মজা করলাম। 4 মাস পর আবার সে চলে গেল, কেননা 4 মাসই তার ছুটি ছিল। আমার স্বামী দেশে টাকা নিতে এসেছিল, ওখানে নাকি কি ব্যবসা খুলবে, তাই জমি জমা কিছু বিক্রি করে টাকা নিয়ে চলে গেল। আমার স্বামীর ব্যবসা ভালো চলতে লাগলো আর বাড়িতে মোটা অঙ্কের টাকাও পাঠাতে লাগলো। ওখানে ব্যবসা ভালো চলতে থাকায় দীর্ঘদিন সে দেশেও আসছে না। ছেলে যখন ক্লাস 8-এ পড়ে তখন সে আবার বাড়িতে আসলো। এসে 6 মাস থাকলো। আসার সময় আমার জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে আসলো। আসলে এইসবে আমার মন ভরলো না। আমি ওর কাছ থেকে যা আশা করেছিলাম তা আমি মোটেও পেলাম না। আগে আমরা জমে অনেক মজা করতাম, কিন্তু এবার সে আমাকে সুখ দিতে পারলো না। 6 মাস থাকলো ঠিকই, তবে আমার চাহিদা একটুও কমলো না। 6 মাস থেকে আমার স্বামী আবার বিদেশে পাড়ি দিল। তবে এবার চলে যাওয়াতে আমার কোনো কষ্ট হলো না। আমাদের বাড়ির পাশে এক মুসলিম পরিবার ছিল। ওনাদের এক ছেলে এক মেয়ে, দুজনেই বিদেশ থাকতো। বাড়িতে ওনারা ছাড়া আর কেউই নেই। ওই লোকের আমার বিয়ের পর থেকে আমার প্রতি তার একটা টান ছিল। ওনাকে যখনই দেখতাম উনি আমার বাগানের ফুলের দিকে তাকিয়ে থাকতো। আমি স্কুলে পড়ার সময় এক বান্ধবী বলেছিল মুসলিম পুরুষেরা নাকি মাঠে বেশ ভালো খেলতে পারে। ভাবলাম ওনাকে একটু বাজিয়ে দেখবো। ছেলে স্কুল চলে গেলে আমি শাড়ি পরে বারান্দায় এসে দাঁড়ালাম। ওই লোক দেখলাম জানালার পাশে বসে আছে আমাকে দেখার জন্য। আমিও ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতে লাগলাম। দেখলাম উনি আমার বাগানের বড় বড় ফুলগুলোর দিকে হা করে তাকিয়ে আছে। আমি আবার বারান্দার কোনায় গিয়ে বসলাম। এমন ভাবে বসলাম যাতে উনি আমার খেলার মাঠ স্পষ্ট দেখতে পায়। কিছুক্ষণ এভাবে বসে রইলাম। দেখলাম কাজ হয়েছে। উনি এবার উঠান পেরিয়ে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো বৌমা? আমি বললাম ভালো। এরপর উনি আমার পাশে এসে বসলো। আমার সাথে একদম লেপ্টে বসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, তোমার স্বামীর ব্যবসা কেমন চলছে? ও তো বহুত দিন ধরে দেশে আসছে না, কি ব্যাপার বলো তো? টাকা পয়সা ঠিক মতো পাঠাচ্ছে তো? আমি বললাম হ্যাঁ, টাকা পয়সা ঠিক মতোই পাঠাচ্ছে। আরো আসবে কি করে? নতুন ব্যবসাটা দাঁড় করতে কিছুটা সময় তো লাগবেই, তাই না? উনি আমাকে অবাক করে দিয়ে একটা হাত পেপের উপর রাখলো। আমার সারা শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো। কিছু একটা ঘটবে ভাব। এমন কিছু ঘটার আগে ওনার বউ আমাদের সামনে এসে হাজির। এসে ওনার স্বামীকে বলল, এই এখানে কি করছো? আমি চমকে উঠলাম। উনি তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। উনি ওনার বউকে বলল, বৌমার সাথে একটু কথা বলছিলাম। এরপর উনি চলে গেল। ওনার বউ আমাকে বলল, তুমি তো তোমার কাকুর কথা জানো, ওর কাছাকাছি কেন বসলে? ভাগ্যিস আমি চলে এসেছিলাম, তা না হলে এতক্ষণে কিছু একটা ঘটে যেত। আমি বললাম, না উনি এই বয়সে কি আর। এই বলে আমি থেমে গেলাম। যাই হোক, সেদিনের পর থেকে আমি আর ওনাকে নিয়ে ভয় কিছু ভাবলাম না। তবে উনি যে আমার পিছু ছাড়ছিল না। যেখানে যেতাম উনি আমাকে অনুসরণ করত। একদিন আমি ফার্মেসিতে গেলাম ওষুধ নিতে। বাড়ি ফেরার পথে ওনাকে দেখতে পেলাম মেইন রাস্তা থেকে সামান্য ভেতরে। আমাদের আর ওনাদের বাড়ির ছোট আল দিয়ে হেঁটে যেতে হয়। দুপাশে তখন পাটের গাছ বেশ বড় হয়েছে। আশেপাশে লোকজন কেউ নেই।
উনি দ্রুত হেঁটে এসে আমাকে চাপড়ে ধরে একটা আদর দিল। এরপর আমরা দুজনে আরো একটু ভিতরে চলে গেলাম। পর আমরা সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। কিছুদিন পর আমি বাপের বাড়ি যাব জরুরি একটা কাজে। এদিকে ছেলেরও পরীক্ষা, তাই আমাকে একাই যেতে হলো। লোকাল ট্রেনে দুপুরে যাবার কথা। বিকেল 5টায় স্টেশনের ট্রেন আসলো। আমার ছেলের বয়সী একটা ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি অবশেষে ওকে ডেকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে। ও বলল সামনের 3 নম্বর স্টেশনে। আমি বললাম আমার সাথে কেউ নেই, তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমার একটু উপকার হতো। ও বলল অবশ্যই আন্টি। এর একটু পরেই ট্রেন চলে আসলো। ছেলেটি গাড়িতে উঠলো। 2টে স্টেশন যেতেই ছেলেটি আমার সাথে বেশ ক্লোজ হয়ে গেল, আর আমিও বেশ খাতির জমিয়ে নিলাম। হঠাৎ ট্রেনে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। এরই মাঝে ছেলেটি আর আমার মাঝে ন্যূনতম দূরত্ব নেই। একটু পর আমার গন্তব্য চলে এলো, তাই আমি আমার গন্তব্যে পৌঁছে নেমে গেলাম। এরপর থেকে আমি কেমন যেন বদলে গেলাম। ভাবলাম এই ছেলের জায়গায় যদি আজ আমার নিজের ছেলে হতো তাহলে ভাবতে ভাবতে কেমন যেন লজ্জা পেয়ে গেলাম। যাই হোক, ছেলেকে কিভাবে পটানো যায় সেই চেষ্টায় নেমে গেলাম। বাসায় আমি বেশিরভাগ সময় নাইটি পরে থাকতাম, আর চোখে তাকিয়ে দেখতাম ছেলে আমার দিকে হা করে তাকিয়ে থাকতো। এভাবে কিছুদিন কেটে গেল। আমি বাথরুমের দরজায় একটা ফুটো দেখলাম। মনে মনে ভাবলাম আমার ছেলে লুকিয়ে আমার স্নান করা দেখে না তো। আমি পরীক্ষা করার জন্য বাথরুমের দরজা লাগিয়ে দিলাম। ভেতর থেকে আমি লক্ষ্য করলাম ছেলেটার রুম থেকে বেরিয়ে সোজা আমার বাথরুমের দরজার কাছে আসলো। আমি দ্রুত ফুটো থেকে চোখ সরিয়ে নিলাম। আমি বুঝলাম, স্নান শেষ করে বাথরুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখলাম ছেলে নেই, অর্থাৎ চলে গেছে ওর নিজের রুমে। ধীরে ধীরে তার রুমের দিকে এগিয়ে গেলাম। যা ভেবেছিলাম তাই। ছেলে তার রুমের ভেতরে খাটের উপর বসে হাতের কাজ করছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, তাই পা টিপে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। তখনও ওর কাছে ব্যস্ত ছিল। সে এতটাই কাজে মগ্ন ছিল যে আমার উপস্থিতিও একদম টেরই পেল না। আমি সোফার পেছনে দাঁড়িয়ে তার কাজ দেখছিলাম আর বিড়বিড় করে কি বলছে তা শোনার চেষ্টা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি রে, কি করছিস তুই এসব? সে আমার কথা শুনে আঁতকে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, না মা, কিছু না। আমি বললাম, কিছু না মানে? তুই যে এতটা দুষ্টু হয়ে গেছিস আমি ভাবতেই পারছি না। তোর বাবা আসুক, আমি তাকে সব বলবো। ঠাকুর বলল, আর কোনোদিনও করবো না মা, এবারের মতো মাফ করে দাও। তার অবস্থা দেখে আমি মুচকি হেসে ফেললাম। তাকে আবার বললাম, তুই বিড়বিড় করে কি বলছিলি ওসব? সাগর বলল, কখনো এমন করবো না। এবার একটু সহজ হয়ে তার কাছে গিয়ে আমি বললাম, এক শর্তে তোকে মাফ করতে পারি, যদি তুই এতক্ষণ যা বলছিলি তা সত্যিকারে করতে পারিস। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল, কিছু বলতে পারছিল না। একটু পর সম্মতি ফিরে পেতেই ও আমাকে জাপটে ধরে বলল, তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি বললাম, বোকা ছেলে, আমিও তো তোকে অনেক ভালোবাসি। এর মধ্যেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। ভাবলাম ছেলের সাথে আজকে আমি নতুন কিছু করব। ওকে বললাম, তুমি ফ্রেশ হয়ে আমার রুমে চলে এসো। এ বলে আমি নিজের রুমে চলে আসলাম। একটু পর সাগরও আমার রুমে চলে আসলো।